সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ৬টি কমিশন করা হয়েছে বলছেন ডক্টর ইউনূস। ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে বলছে আইআরজিসি। পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ছাড়পত্র চায় কিয়েভ, কাল পর্যালোচনা। কোরীয় উপদ্বীপের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এবং সর্বশেষ থাকছে মসজিদ ভাঙার দাবিতে হিন্দুদের মিছিল, সিমলা রণক্ষেত্র। ভারতে মসজিদ ভাঙার দাবিতে উগ্র হিন্দুত্ববাদীরা মিছিল করছে। তারা বলছে মসজিদ ভেঙে দেওয়ার জন্য সেই মসজিদগুলো নাকি কংগ্রেসের আমলে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, তারা অনুমোদন দিয়েছে যত্রতত্র মসজিদ নির্মাণ করার জন্য। অথচ এই উগ্রবাদী হিন্দুদের ঘরে ঘরেই মন্দির রয়েছে। তাহলে কি এখন উচিত প্রত্যেকটি ঘর ভেঙে দেওয়া, প্রত্যেকটি ঘরের থেকে মন্দির বা তাদের দেবদেবীদের অপসারণ করা? ভারতে এই উগ্র হিন্দুত্ববাদীরা প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করেই এই নির্যাতন চালিয়ে যাচ্ছে। অথচ মোদি সরকার, নরেন্দ্র মোদি, বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশ যেখানেই মুসলমানরা হিন্দুদের উপর শোনা যায় নির্যাতন করে বা ধরেই নিলাম নির্যাতন হয়, সেখানে তারা নাক গলাতে আসে। তারা বলে সংখ্যালঘুদের যেন নির্যাতন করা না হয় সেই নিশ্চয়তা তারা চায়। অথচ ভারতে যে প্রতিদিন মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, প্রতিদিন মুসলমানরা সেখানে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপর গণহত্যা পর্যন্ত চালানো হয়, তাদের গোমাংস খাওয়ার জন্য হত্যা করা হয়, তাদের মসজিদগুলো ভাঙা হচ্ছে, নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, সেখানে এই নরেন্দ্র মোদি কেন চুপচাপ? নিজের ঘর না সামলিয়ে অন্য দেশের হয়ে নাক গলাতে বেশি পছন্দ করে নরেন্দ্র মোদি। এজন্য নরেন্দ্র মোদির নাকটাই বাংলাদেশে কাটা গেছে। নরেন্দ্র মোদি যে নাক দিয়ে নিঃশ্বাস নিত বাংলাদেশে, সেই নাকটাই এখন উড়ে গেছে। নরেন্দ্র মোদি যেভাবে উগ্রতার বীজ ছড়াচ্ছে ভারতে, যেভাবে উগ্র হিন্দুত্ববাদীদেরকে মদদ দিচ্ছে, যেভাবে অন্য ধর্মের মানুষদেরকে শোষণ করছে, নির্যাতন করছে, তাতে করে নরেন্দ্র মোদির পতন খুবই সন্নিকটে। এই নরেন্দ্র মোদি খুব দ্রুতই তার পতন ঘটবে। দ্রুত নরেন্দ্র মোদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এবং উগ্র হিন্দুত্ববাদের পতন ঘটবে। ভারতে এই উগ্র হিন্দুত্ববাদের কোনো জায়গা আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় আছে ততদিন এই উগ্র হিন্দুত্ববাদ আছে। যখনই ক্ষমতা শেষ হবে তখন তারা পালানোর জায়গা খুঁজে পাবে না বলে আমি মনে করি। আর এক্ষেত্রে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা, বিশেষত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর। এছাড়াও ভারতের মুসলিমদের অন্তত মাঠে নেমে, রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। এ বিষয়ে আপনারা কি মনে করেন? মসজিদ ভেঙে, মসজিদ গুড়িয়ে দিয়ে, মসজিদকে ধ্বংস করে ভারত কি টিকে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও মসজিদ ভাঙার দাবিতে হিন্দুদের মিছিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ৬টি কমিশন করা হয়েছে বলছে ডক্টর ইউনূস। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারের ৬টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠনের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। আর ডক্টর ইউনূস বলেন, আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এইসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসাবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এইসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের
বার্তাকে প্রতিফলিত করার জন্য সংবিধানকে সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এইসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেকারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে আব্দুল মুঈদ চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর শাহউদ্দিন মালিক দায়িত্ব পালন করবেন। ডক্টর ইউনুস বলেন, এইসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলো আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলছেন, ফিলিস্তিনি জনগণ অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল ও তার মিত্ররা তাদের অপরাধের ফল ভোগ করবে। তিনি বুধবার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন। জেনারেল সালামি বলেন, আজ আমরা গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিরোধ দেখতে পাচ্ছি। এটি দৃশ্যত অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু শীঘ্রই এটি ফিলিস্তিনি জনগণের ধৈর্যের রহস্য হিসাবে প্রমাণিত হবে। তারা অচিরেই বিজয়ের মধুর স্বাদ আস্বাদন করবে এবং ইসরায়েল তার অপরাধের ফল ভোগ করবে। তিনি বলেন, ইরান আজ একটি শক্তিশালী, নিরাপদ ও গর্বিত দেশ, যেটি জালিমের সঙ্গে মুখের ভাষা নয় বরং শক্তিমত্তার ভাষায় কথা বলে। আইআরজিসি এর প্রধান কমান্ডার বলেন, আমরা সকল শত্রুকে তাড়া করে শাস্তি দেব এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। শত্রুকে তাড়া করে তাকে শাস্তি দেওয়া একটি বাস্তবতা, যার অভিজ্ঞতা আমরা বিগত 45 বছরে বহুবার অর্জন করেছি। তিনি বলেন, যখন ইসলামের শক্তি শানিত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে, তখনই কাফির, মুশরিক ও মুনাফিকরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জিহাদের ক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমান সময়টি তার ব্যতিক্রম নয়। জেনারেল সালামি বলেন, ইরান ও মুসলিম উম্মাহ টিকে থাকবে এবং ইসলামের শত্রুরা অপমানিত অবস্থায় মুসলিম ভূখণ্ড ত্যাগ করতে বাধ্য হবে। এই ঘটনা এর আগে ইরান, আফগানিস্তান, ইরাক ও ইয়েমেন সহ বহু দেশেই ঘটেছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান অচিরেই ইসরায়েলের উপর হামলা চালাবে বলে যখন ব্যাপক জল্পনা কল্পনা চলছে, তখন এই বক্তব্য দিলেন আইআরজিসি প্রধান। ইরান বলেন, হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে, তবে তা হবে তেহরানের ইচ্ছা ও সময় অনুযায়ী। পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ছাড়পত্র চায় কিয়েভ, কাল পর্যালোচনা। মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের কিয়েভ সফরের সময় ইউক্রেনের নেতৃত্বে রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাধা তুলে নেওয়ার ডাক দিয়েছে। শুক্রবার দুই দেশের শীর্ষ নেতারা বিষয়টি বিবেচনা করবেন। রাশিয়ার ভূখণ্ডে কুরাক্স অঞ্চলে হামলা চালিয়ে এখনও সেখানকার জমি দখল করে রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ সেনাবাহিনী সেই অঞ্চল উদ্ধার করতে না পারলেও ইউক্রেনের ভূখণ্ডের আরও অংশ বেদখলের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এমনও পরিস্থিতিতে রাশিয়াকে মোকাবেলা করতে পশ্চিমা বিশ্বের কাছে থেকে প্রয়োজনীয় অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র চাইছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিয়ের যৌথ কিয়েভ সফরে সময় জেলেনস্কি এমন দাবি জানিয়েছেন। তিনি রাশিয়ার ভূখণ্ডে গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চান। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্লিমহালও ল্যামিকে এমন ছাড়পত্রের অনুরোধ করেছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী আদ্রেই শিবিগা সেই ছাড়পত্র চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার ওয়াশিংটনে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছেন। বাইডেন অবশ্য এতকাল রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা এড়াতে সতর্ক অবস্থা নিয়ে এসেছে।
ল্যামি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তিনি ইউক্রেনের মানুষ ও নেতৃত্বের বক্তব্য শুনতে এবং কৌশল বুঝতে কিয়েভে এসেছেন। তিনি ইউক্রেনের জন্য ব্রিটেনের ৬০ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা ঘোষণা করেন। সেই সঙ্গে ব্রিটেন চলতি বছরই কয়েকশো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র প্রয়োগের প্রশ্নে ব্রিটেন শুরু থেকেই বেশ সাহসী পদক্ষেপ নিয়ে এসেছে। এদিকে চলতি বছরের শীতকালীয় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কী অবস্থা থাকবে এবং রাশিয়া সে দেশে অবকাঠামোর উপর আবার কতটা হামলা চালাবে সে বিষয়ে একটা আগাম ধারণা পাওয়ার চেষ্টা চলছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর সে দেশ ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে যেতে পারবে কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে রাশিয়া সম্প্রতি ইরানের কাছ থেকে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ফলেও কিয়েভে দুশ্চিন্তা বাড়ছে। ব্লিংকেন ইউক্রেনের জন্য ৭১ কোটি ৭০ লাখ ডলার অঙ্কের নতুন অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। তার মধ্যে অর্ধেক ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর জন্য ব্যয় করা হবে। ব্লিংকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে উইন্টার প্লেবুক অনুযায়ী শীতকালে ইউক্রেনের মানুষের বিরুদ্ধে শীতকে হাতিয়ার হিসাবে অপব্যবহারের অভিযোগ করেন। ইউক্রেনের সহায়তাকারী জোটের দৃঢ় প্রত্যয়ের আশ্বাস দিয়ে তিনি বলেন, ইউক্রেনের জন্য সহায়তা ও ঐক্য কোনো চিড় ধরবে না। ইউক্রেনের প্রতি নিজের ব্যক্তিগত সমর্থনের ইঙ্গিত দিয়ে ব্লিংকেন বলেন, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী সহায়তা স্থির করছে। ভবিষ্যতেও এমনটা করা হবে বলে তিনি বিশ্বাস করেন। কোরীয় উপদ্বীপের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। কোরীয় উপদ্বীপে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার একাধিকবার এই সামরিক কর্মযজ্ঞ করে দেশটি। এ সময় আশপাশে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর রয়টার্সের। সিউলের সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া প্রায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মতো উস্কানিমূলক কাজ করছে। তবে এবারের ক্ষেপণাস্ত্র জুলাইয়ের শুরু থেকে ঘটা সব অস্ত্র পরীক্ষার মধ্যে বৃহৎ। পরমাণু শক্তিধর দেশটির এই ধরনের আচরণ নতুন নয়। উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনকালে এবছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ ২৪০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণে সাফল্য দাবি করেছে। বুধবার উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। ৩ মাস আগেই উত্তর কোরিয়া জানিয়েছিল তারা দেশের সামরিক বাহিনীকে ২৪০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার এর মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এই ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশেপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, মাল্টিপল রকেট লঞ্চারগুলো চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতার আধুনিকায়ন করা হয়েছে, যা সব সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসাবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম, নিয়ন্ত্রণ করা ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। মসজিদ ভাঙ্গার দাবিতে হিন্দুদের মিছিল, সিমলা রণক্ষেত্র। এবার বিভিন্ন স্থানে গড়ে ওঠা মসজিদ ভাঙ্গার দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল ভারতের হিমাচল প্রদেশের সিমলা। সেখানকার ধর্মান্ধ হিন্দুত্ববাদীদের দাবি, কংগ্রেস সরকারের মদতে রাজ্যের নানা জায়গায় যত্রতত্র বেআইনিভাবে গজিয়ে উঠেছে মসজিদ। সেগুলো ভাঙ্গার দাবিতে হিন্দুত্ববাদীদের মিছিলে লাঠি ও জলকামান চালায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে আন্দোলনকারীরা। সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে, মসজিদ ভাঙ্গার দাবি তুলে বুধবার দুপুরে সিমলার ধাল্লি সবজি মান্ডির এলাকায় জমায়েত করে শতাধিক মানুষ। ভিড় এর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এর পরপরই উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উত্তেজিত জনতা। মিছিল থেকে স্লোগান ওঠে, জয় শ্রীরাম, হিন্দু একতা জিন্দাবাদ। ধাল্লি টানেলের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিড় মসজিদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ করে ও জলকামান চালাতে শুরু করে। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। আটক করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি কমল গৌতমকে। পাশাপাশি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বহু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকায় বেআইনিভাবে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটি ভেঙে দেওয়ার দাবি করছিল তারা, যার জেরেই চলছিল শান্তিপূর্ণ আন্দোলন। তবে কোনো
প্ররোচনা ছাড়াই সেই বিক্ষোভের উপর লাঠি চালায় পুলিশ। অন্যদিকে পুলিশের দাবি, হিংসা ছড়াতে পরিকল্পিতভাবে জামায়াত করছিল বেশ কিছু উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা। সশস্ত্র হামলার পরিকল্পনা করেই জড়ো হয়েছিল আন্দোলনকারীরা। অশান্তি আটকাতে ওই এলাকার দিকে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর মিডিয়া উপদেষ্টা গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলে বলেন, বিজেপি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছে। যারা বিক্ষোভে অংশ নিয়েছে তাদের 20 থেকে 25 জনকে ব্যক্তিগতভাবে আমি চিনি। বিভিন্ন স্তরে ভোটে তারা বিজেপির টিকিটে লড়েছেন। এদিকে হিমাচলের পিডব্লিউডি মন্ত্রী বিক্রমাদিত্য সিং শান্তি রক্ষার আবেদন জানিয়ে বলেন, মসজিদ চত্বরে শান্তি বজায় রাখতে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু একটি মসজিদ নয়, বেআইনিভাবে 4 থেকে 5 হাজার এমন কাঠামো তৈরি হয়েছে। গত 14 বছর ধরে আদালতে এই মামলাগুলো বিচারাধীন। মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।